হাতের ঘড়িটা গুলির ব্যাগের মতো কোথাও পড়ে গেছে। পেটের ক্ষুধা নিবারণের জন্য কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কোনো গ্রাম বা লোকালয়েও যাওয়া যাবে না। মানুষেরাও আমাদের শত্রু। আমাদের অবস্থা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের যে অবস্থা হয়েছিল, এখন আমাদেরও সে একই অবস্থা হয়েছে। আমাদের মানুষ সাহায্য করবে না, মানুষের কাছেও যাওয়া যাবে না। ক্ষুধার জেলায় ধান গাছের কচি ডগা আর কচি ধানে দুধ চুষতে লাগলাম আর ভাবতে লাগলাম, এখনই অন্যত্র রওনা হব না সন্ধ্যা হলে রওনা হব। এখন রওনা হলে শত্রুর কবলে পড়ার বিপদ, সন্ধ্যার পর রওনা হলে অন্ধকারে পথ হারানোর বিপদ। কোন বিপদটা গ্রহণ করব? পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, আর কিছুক্ষণ পর পানির পিপাসায় এমনিতেই মরতে হবে। ফুল প্যান্টটা ভাঁজ করে নেংটির মতো বানালাম, শার্টটা খুলে কোমরের সাথে বেঁধে G3 রাইফেলটা বাঁ হাত দিয়ে শরীরের সাথে মিলিয়ে ধরলাম, যাতে দূর থেকে বোঝা না যায় আমার হাতে অস্ত্র। তারপর সোজা পানির খোঁজে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতে হাঁটতেই একটা পানির ডোবা পেয়ে গেলাম। পানি খেলাম। এক লোক পায়খানা করে ওই ডোবায় শৌচ করতে এসেছে। আমি ওই লোককে গান পয়েন্ট করে আমাকে সোজা সীমান্তের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম, নইলে প্রাণে মারার হুমকি দিলাম। সীমান্তের কাছাকাছি আসতে দূরে থেকে ভারতের পাহাড় নজরে এলে আমি লোকের হাত ধরে তাকে জোর করে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়ে ছেড়ে দিলাম। তারপর ভারতের পাহাড় লক্ষ্য করে দ্রুত হাঁটতে লাগলাম। সীমান্তে পৌঁছাতে আমার সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমাদের সীমান্ত অঞ্চলের হাইডাউট বা ক্যাম্পে পৌঁছে দেখি আমার যুদ্ধের সাথী বৈদ্যনাথ কর মুমূর্ষ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। বৈদ্যনাথ করের সারা শরীরে অসংখ্য ছোট ছোট ছিদ্র, সেই সকল ছিদ্র দিয়ে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে। উপজাতীয় সাথী ডাক্তার জন হেনরি এবং রাধারমন রায় ঝন্টু বৈদ্যনাথ করকে চিকিৎসা করেছে। বৈদ্যনাথ কর সুস্থ হওয়ার পর জানতে পারলাম সে আক্ষেপ থেকে ক্রলিং করে পালিয়ে একটা কচুরিপানা ভরা পচা জলাশয়ে আশ্রয় নিয়েছিল। সেই পচা জলাশয় ছিল অনেকদিন না খাওয়া রক্তচোষা যোগ। রক্তচোষা যোগ বৈদ্যনাথকে পেয়ে কিলবিল করে ঘিরে ধরে রক্ত চুষতে খেতে থাকে। বৈদ্যনাথ কর প্রস্রাবের রাস্তা আর পায়খানার রাস্তা দুই হাত দিয়ে চেপে ধরে বসে থাকে, যাতে যোগ পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে পেটের ভেতরে ঢুকতে না পারে। বৈদ্যনাথ করের পালাবার কোনো পথ ছিল না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা ওই পুকুর পাড়ে সজাগ পাহারায় ছিল। পালাবার চেষ্টা করলেই ধরা পড়তে হবে, তাই সেনাবাহিনীর হাতে ধরা পড়ার চাইতে যোগকে রক্ত দেয় শ্রেয় মনে করেছে বৈদ্যনাথ। বাংলাদেশ সেনাবাহিনীর ওই পুকুর পাড় থেকে সরে যেতে যদি আর 1-2 ঘন্টা দেরি করত, তাহলে রক্তচোষা যোগ বৈদ্যনাথ করের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলত। রক্তশূন্যতার কারণে এখনও যে কোনো সময় বৈদ্যনাথ কর মারা যেতে পারে। ওই দিনের যুদ্ধে আমি আর বৈদ্যনাথ কর ছাড়া আমাদের বাকি 17 জন সাথী নিহত হয়। জনসাধারণের চরম অসহযোগিতা এবং বিরোধিতার কারণে একই পরিণতি হয় বগুড়ার রেজাউল বাকি আর দুলাল দে বিপ্লব ও তার সাথীদের। কমান্ডার দুলাল দে বিপ্লব যুদ্ধে প্রচণ্ড মার খেয়ে আহত অবস্থায় নৌকায় করে পালিয়ে আসার সময় তীব্র যন্ত্রণায় তার 2IC মোহাম্মদ হিরোকে নির্দেশ দেয়, হিরো, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো। এই নির্দেশ পালনে 2IC হিরো অক্ষমতা প্রকাশ করলে পুনরায় দুলাল দে বিপ্লব একই নির্দেশ দেয়, কিন্তু হিরো নির্দেশ পালনে পুনরায় অক্ষমতা প্রকাশ করে। এইভাবে কয়েকবার কমান্ডারের নির্দেশ পালনে 2IC হিরো অক্ষমতা প্রকাশ করার পর কমান্ডার দুলাল দে বিপ্লব অপর সাথী মদনকে এই মর্মে নির্দেশ দেয় যে, মদন, আমি কমান্ডার দুলাল দে বিপ্লব তোমাকে নির্দেশ দিতেছি। আমার 2IC হিরোকে আমি যে নির্দেশ দেব, হিরো যদি সেই নির্দেশ পালন না করে তাহলে তুমি হিরোকে গুলি করে মেরে ফেলবে। বলেই 2IC হিরোকে নির্দেশ দিল, আমাকে গুলি করে মেরে ফেলো। তখন অননুপায় হয়ে 2IC হিরো কমান্ডার নির্দেশে কমান্ডার দুলাল দে বিপ্লবকে হত্যা করতে উদ্যত হলো। 2IC হিরো কমান্ডার দুলাল দে বিপ্লবকে টেনে নৌকার গোলইয়ের বাইরে মাথাটা ঝুলিয়ে দিল। দুলাল দে বিপ্লব তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটি পড়তে লাগলো আর ফ্যালফ্যাল করে হিরোর দিকে তাকিয়ে থাকলো। হিরো G3 রাইফেলের ব্যারেলটা দুলাল দে বিপ্লবের মাথায় ঠেকিয়ে গুলি করে দিল। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতা পড়তে পড়তে একটা ঝাঁকুনি দিয়ে দুলাল দে বিপ্লবের দেহ নিথর নিস্তব্ধ হয়ে পড়ল। অপরদিকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা ঢাকা কলেজের ছাত্রনেতা মেধাবী ছাত্র মোহাম্মদ ইউনুস যুদ্ধের শুরুতেই গুলিবিদ্ধ হয়। সারাদিন রক্তক্ষরণের পর নাকে মুখে ছেঁড়ে উঠে ইউনুসের দেহ নিথর নিস্তব্ধ হয়ে যায়। সন্ধ্যায় ইউনুসের দেহ পরীক্ষা নিরীক্ষা করে মৃত সাব্যস্ত করে ইউনুসকে ফেলে অন্য সাথীরা পালিয়ে যায়। বছর চারেক পরে ঘনিষ্ঠ এক প্রতিবেশীর বাড়িতে এক অনুষ্ঠানে যুদ্ধের কথা উঠলে অনুষ্ঠানে আগত এক ভদ্রমহিলা রাগান্বিত এবং ক্রুদ্ধ কণ্ঠে আমাকে গালাগালি দিয়ে বললেন, আমার ভাইকে তোমরা আহত অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিলে। ওই ভদ্রমহিলার কাছে জানতে পারলাম তিনি নিহত বলে ধরে নেয় মোহাম্মদ ইউনুসের বড় বোন। ইউনুসের বড় বোনের কাছে আরও জানতে পারলাম যে যুদ্ধে ইউনুস আহত হয়েছিল, সেই যুদ্ধে ইউনুসদের বিপক্ষে যুদ্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সুবেদার মেজর ছিল ইউনুসের ফুফাতো ভাই। সেই সুবেদার মেজর ইউনুসের চেহারা এবং ইউনুসের ডান হাতের কবজিতে থাকা কালো জট দেখে ইউনুসকে চিনতে পেরে জেনারেল মাহমুদুল হাসানের কাছে ইউনুসকে বাঁচিয়ে রাখলে অনেক তথ্য পাওয়া যাবে বলে ইউনুসকে বাঁচিয়ে রাখার প্রস্তাব করেন।
জেনারেল মাহমুদুল হাসান তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে ইউনুসকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। ইউনুসকে ওপেন হার্ট সার্জারি সহ গলা থেকে নাভি পর্যন্ত চিরে অপারেশনের মাধ্যমে সুস্থ করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ইউনুস গলা থেকে নাভি পর্যন্ত অপারেশনে এক বিরাট কাটা চিহ্ন নিয়ে 10 বছর জেল খেটে মুক্তি পায়। অন্যদিকে টাঙ্গাইলে এক ব্রিজ ভাঙতে গিয়ে ধরা পড়ে যায় বিশ্বজিৎ নন্দী। সামরিক আদালত বিশ্বজিৎ নন্দীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। বিশ্বজিৎ নন্দী ফাঁসির প্রকোষ্ঠে একে একে প্রায় 15টি বছর মৃত্যুর প্রহর গুনতে থাকে। ফাঁসি দেওয়ার নিয়ম অনুযায়ী সূর্য ডোবার পর এবং সূর্য উদয় হওয়ার আগে ফাঁসি কার্যকর করতে হবে। যখনই সূর্য ডুবে যেত, সন্ধ্যা হতো, বিশ্বজিৎ নন্দী অঝর নয়নে কাঁদতে থাকত। সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করত। আজ রাতেই আগামী সূর্যোদয়ের আগেই ফাঁসি হয়ে যাবে, আর পৃথিবীর সূর্য দেখবে না, পৃথিবীর আলো বাতাস ভোগ করবে না। এই সুন্দর ধরনী থেকে চির বিদায় নিতে হবে। সারা রাত কাঁদতে থাকতো আর প্রাণ ভরে ভগবানকে ডাকত। জীবনের শেষ ডাকা, আর কখনোই ভগবানকে ডাকতে পারবে না। এই ডাকাই শেষ ডাকা। এই তো জল্লাদ এসে গেছে, এখনই ফাঁসিতে ঝুলানো হবে, এখন মৃত্যু। ফাঁসির অন্ধ প্রকোষ্ঠের বাইরের দেয়ালে হঠাৎ রোদের ঝলক। এমনি হাসি, অট্ট হাসি। আমার ফাঁসি হয়নি, আমি মরিনি। আমি অন্তত আরও একদিন বেঁচে গেলাম, আরও একদিন পৃথিবীতে থাকব, পৃথিবীর বাতাস গ্রহণ করব। হ্যাঁ হ্যাঁ, আমি মরিনি, আমি মরিনি, আমি বেঁচে আছি। ফাঁসির অন্ধকার প্রকোষ্ঠে সারাদিন হাসি আর আনন্দ। দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবতে শুরু করলো, সন্ধ্যা নেমে এলো, আবারও অঝর নয়নে কান্না আর ঈশ্বরকে স্মরণ করা। এই বুঝি জল্লাদ এলো, ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিল, মৃত্যু হলো। এভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, প্রায় 15 বছর। সারাদিন হাসি, সারা রাত কান্না। বিশ্বজিৎ নন্দী হিন্দু হওয়ায় ভারতের পশ্চিমবাংলার জনগণের সমর্থন এবং ভারত সরকারের চাপের কারণে ফাঁসি কার্যকর হয় না। পরবর্তীতে বিশ্বজিৎ নন্দীকে প্রায় 15 বছর পর নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। নজিবুর রহমান নিহার এবং শাহাদাত হোসেন সুজার যৌথ নেতৃত্বে 17 জনের একটি গ্রুপ 1976 সালের অগস্টে সুজার নিজ জেলা গাইবান্ধা দখল করে। গাইবান্ধা দখলের প্রথম লড়াইয়ে সহযোদ্ধা আলমগীর নিহত হয়। 3রা সেপ্টেম্বর 1976 বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্ট থেকে 6 বেঙ্গল এবং রংপুর ক্যান্টনমেন্ট থেকে 16 বেঙ্গলের সৈন্যরা পুরো গাইবান্ধা ঘেরাও করে নিহার এবং সুজাদের আক্রমণ করলে নিহার সুজা পাল্টা আক্রমণের মাধ্যমে পিছু হটতে থাকে। লড়াই পিছু হটা, লড়াই পিছু হটা, এই করতে করতে নিহার সুজারা গোবিন্দগঞ্জ থানায় চলে গেলেও সেনাবাহিনী ঘেরাও ভাঙতে পারেনি। 6 সেপ্টেম্বর 1976 বিকাল 5টায় গোবিন্দগঞ্জের কামাদিয়া গ্রামে নিহার সুজাদের 8 জন সাথী যোদ্ধা নিহত হয় এবং গুলি শেষ হয়ে যাওয়ায় আহত হওয়ায় নিহার সুজা, হুমায়ুন সহ 8 জন সাথী বন্দী হয়। বন্দীদের মধ্যে নজিবুর রহমান নিহার, আবু বকর সিদ্দিকী, রেজাউল করিম রেজা এবং বিকাশ, এই 4 জন যোদ্ধা আহত অবস্থায় বন্দী হয়। সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুল, এই 4 জন অক্ষত অবস্থায় গ্রেপ্তার হয়। বন্দী হওয়ার ঘণ্টাখানেক পর আহত নিহার, বক্কর, রেজা ও বিকাশকে সেনাবাহিনীর লোকেরা সুজা, হুমায়ুন, মুন্না এবং রফিকুলের সামনেই ব্রাশ ফায়ার করে মেরে ফেলে এবং জীবিতদের ঘণ্টা 2 পরে রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 মাসব্যাপী নানা ধরনের নির্যাতন এবং জবানবন্দি শেষে কর্নেল আজিজের 5 নং মার্শাল কোর্টের বিচারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে রংপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। রংপুর, রাজশাহী ও কুমিল্লার কারাগারে একটানা 10 বছর জেল খেটে সুজা, হুমায়ুন, মুন্না, রফিকুল মুক্তি পায়। সীমান্তে ফিরে এসে আমাদের জাতীয় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ওরফে বাঘা সিদ্দিকীকে রণকৌশলগত কারণে আমাদের গেরিলা যুদ্ধ করা সম্ভব নয় এবং উচিত নয় বলে আমার অভিমত ব্যক্ত করার পিছনে সূত্র না রেখে রণকৌশল নির্ধারণের কথা বলি। দেশের মানুষের অবস্থা, আমাদের সম্পর্কে মানুষের ধারণা, সর্বোপরি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ইত্যাদি বিস্তারিত বিচার বিশ্লেষণ করে কাদের সিদ্দিকী সরাসরি সম্মুখ সমরের সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা দিলেন, যুদ্ধে যত সময় লাগুক না কেন আমরা সামনাসামনি যুদ্ধ করব। প্রয়োজনে 1 ইঞ্চি করে ভূমি মুক্ত করব, তবুও পেছনে কোনো শত্রু রাখব না। আমরা বৃহত্তর সিলেট এবং ময়মনসিংহ জেলার সীমান্ত অঞ্চলে শক্তিশালী ঘাঁটি স্থাপন করলাম এবং বেশ বড় এলাকা জুড়ে মুক্ত অঞ্চল তৈরি করলাম। প্রতিদিন, প্রতি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরের সাথে আমাদের সম্মুখ যুদ্ধ চলতে লাগলো। সেনাবাহিনী, বিডিআর তারা চাইতো আমাদের সীমান্তের উপরে অর্থাৎ ভারতে তাড়িয়ে দিতে। আমরা চাইতাম আমাদের মুক্তাঞ্চল আরও বাড়াতে। আমাদের সাথীরা ময়মনসিংহ জেলার কমলাকান্দা থানা আক্রমণ করে থানার ওসি আশরাফ উদ্দিনকে সস্ত্রীক ধরে মুক্তাঞ্চলে নিয়ে আসে। পরে আমরা ওসি আশরাফ উদ্দিনকে চলে যেতে বললে তিনি চলে না গিয়ে আমাদের সাথে একাত্ম হয়ে যুদ্ধ করতে থাকেন। বছরখানেক পর আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকী আমাদের পক্ষে রেডিও টেলিভিশনের প্রচার চালানোর জন্য ওসি আশরাফ উদ্দিনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তিনি সস্ত্রীক ফিরে যান এবং কথা মতো ঠিকই রেডিও টেলিভিশনে তার সাক্ষাৎকারে আমাদের কথা প্রচার করেন।
লন্ডন থেকে প্রখ্যাত এবং সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর বাংলা ডাক নামক একটি সাপ্তাহিক পত্রিকা বের করে আমাদের কথা প্রচার করেন। এছাড়া আমাদের আর কোনো প্রচার ছিল না। ভারতের এসএসবি অর্থাৎ সেন্ট্রাল সিকিউরিটি ব্রাঞ্চ খুবই গোপনে আমাদের সাহায্য করত। তারা অত্যন্ত সংগোপনে আমাদের অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করত। এসএসবি এতই সতর্কতা এবং গোপনীয়তার সাথে আমাদের সাহায্য করত যে ভারতীয় বিএসএফ সহ অন্যান্য সংস্থা এবং কর্তৃপক্ষ পর্যন্ত জানত না। ভারতীয় এসএসবি বা সেন্ট্রাল সিকিউরিটি ব্রাঞ্চকে প্রত্যক্ষভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পরিচালনা বা নিয়ন্ত্রণ করতেন।